সর্বকালের সেরা ফুটবলার কে এটা নিয়ে প্রচুর বিতর্ক করার সুযোগ আছে। প্রচুর। পেলে, ম্যারাডোনা, মেসি, ইভেন রোনালদোর নামও আসবে সেখানে। কিন্তু আমি যদি আপনাকে বলি সর্বকালের সেরা ফুটবল ব্যক্তিত্ব বেছে নিতে, আমার মনে হয় না যে খুব বেশি কম্পিটিশন হবে। এইখানে আসলে সারা পৃথিবীর লোকজন মোটামুটি একমত হবেন যে সর্বকালের সেরা ফুটবল ব্যক্তিত্ব সম্ভবত জিনেদিন জিদান। হ্যাঁ, আমাদের জিনেদিন ইয়াজিদ জিদান। জিদানরে নিয়ে আজকে একটু গল্প করব। আসলে গল্পটা পেন্ডিং হয়ে গেছে, অনেক দিন ধরেই করা দরকার এবং অনেক ভালোবাসার একটা ব্যাপার। কিন্তু একটা মুশকিল হচ্ছে জিদানরে নিয়ে গল্প করতে গেলে কোন ব্যাপারটা আগে বলবো। বাংলাদেশে তারা দেখতে পাওয়াটা, নাকি 98 ফাইনালে সেই জোড়া গোল, নাকি 2006 ফাইনালে সেই ঢুসটা, নাকি 2002 সেই হতাশা, বা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সেই অবিশ্বাস্য গোল। সব কিছু মিলাই আসলে জিনেদিন জিদান। এটার সঙ্গে আপনাদের যোগ করতে হবে রিয়াল মাদ্রিদের কোচ হিসাবে তার অবিশ্বাস্য 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 সব অর্জন। এইগুলো মিলায় জিনেদিন জিদান। ইদানিং যে কারণে জিদানকে নিয়ে আবার আলোচনা হচ্ছে, আলোচনা তো সবসময় হওয়ার কথা, একটু বেশি হচ্ছে কারণ জিদান সম্ভবত আবার ফ্রান্সে ফিরতেছেন। মানে ফ্রান্সে তো আসেনি, ফ্রান্স ন্যাশনাল টিমে ফিরতেছেন। সেটা হচ্ছে দেশম নিশ্চিত করছেন যে তিনি 2026-এর পরে আর ন্যাশনাল টিম চালাবেন না। ওদিকে জিদান গত 2-4 দিন আগেই বলছেন যে তার এখন স্বপ্ন এবং তার আসলে আর অপেক্ষা করতে ইচ্ছা করতেছে না যে তিনি ফ্রান্স ন্যাশনাল টিমের দায়িত্ব নেবেন। তো এইরকম একটা সময় দাঁড়ায়, যদিও সময়টা বেশ দেরি আছে, এখনো 1.5-2 বছর সময় লাগবে, এরকম একটা সময় দাঁড়ায় আমরা আসলে এই মহাকাব্যিক মানুষটার একটু পেছন ফিরে দেখি যে কে আমাদের এই জিজু। যদিও আমি থামবে বললাম যে ফরাসি সেই জাদু, তারপরেও রিয়েলিটি হচ্ছে আমরা চাইলে অ্যারাবিয়ান ম্যাজিকও বলতে পারতাম। কারণ জিদান তো অ্যাকচুয়ালি বাই বর্ন একজন অ্যারাবিয়ান মুসলিম, আলজেরিয়ান মুসলিম। এবং জিদানদের যে ফ্রান্সে আসাটা, এটা কিন্তু মানে আমি পার্সোনালি মনে করি যে শুধু জিদানের ফ্রান্স ন্যাশনাল টিম পর্যন্ত পৌঁছানো কোনো সাফল্য বর্ণনা করার দরকার নেই। ন্যাশনাল টিম পর্যন্ত পৌঁছানো এই যে মহাকাব্যিক যাত্রা, এটা নিয়ে দারুণ উপন্যাস হয়। জানেন, জিদানের বাবা মা ওনরা হচ্ছে আলজেরিয়ার একেবারে উত্তর প্রান্তের এক গ্রামের বাসিন্দা ছিলেন, একেবারে উত্তর প্রান্তের। সেখান থেকে ওনরা মাইগ্রেট করলেন হচ্ছে ফ্রান্সে, এবং সেটা জাস্ট বিখ্যাত আলজেরিয়ান ওয়ারের কিছুদিন আগের ঘটনা। ফ্রান্সে এসে ওনরা ফ্রান্সেরও একদম উত্তর পাশে একেবারে মানে রুক্ষ এক অঞ্চলে গিয়ে বসবাসের চেষ্টা করলেন। কিন্তু ওই অঞ্চলে কাজ কারবার কিছু নাই। স্বাভাবিকভাবে শুরুতে আলজেরিয়ানরা যেটা হয়, ফ্রান্স আপনারা জানেন যে এদিকে অ্যারাবিয়ান অঞ্চল, ওদিকে আফ্রিকান অঞ্চল, এই দুই অঞ্চল থেকে প্রচুর রিফিউজিদের ইউরোপে ঢোকার একটা প্রবেশদ্বার। ইনফ্যাক্ট এই রিফিউজিরা পরে স্থায়ী হয়ে যায় ফ্রান্সে। আলজেরিয়ানদের এটা একটা কমন গন্তব্য, এবং আলজেরিয়ানরা শুরুতেই যে উত্তর ফ্রান্সে ভাগ্য অনুসন্ধান করে, কিন্তু ওইখানে ভাগ্যে কিচ্ছু নাই, অত্যন্ত রুক্ষ জায়গা, কোনো কাজকর্ম নাই। ফলে এরা পাড়ি জমায় মার্সেই শহরে। মার্সেইও যে খুব ধনী শহর তা না, কিন্তু মার্সেই যেটা করে যে মার্সেই একটা ওই রিফিউজিদের জন্য একটা ওয়েলকামিং জায়গা। ওয়েলকামিং এই না যে লোকজন খুব বলে যে আসো আসো, তা না। কিন্তু ওই শতাব্দীর পরে শতাব্দী আলজেরিয়ানরা বা বিভিন্ন আরব দেশ থেকে এখানে রিফিউজিরা যে নিজেদের মতো করে ছোট ছোট উপশহর তৈরি করছে মার্সের ঠিক পাশেই। মানে জিদান কিন্তু ওই অর্থে মার্সেইয়ের ছেলেও না, মানে মার্সেইতেও তার জন্ম না। মার্সেইয়ের একদম গা লাগানো একটা ছোট্ট শহর আছে, লা ক্যাসেলান। আমি জানি না যে উচ্চারণটা সঠিক হলো কিনা, কারণ ফ্রেঞ্চ উচ্চারণ ব্যাপক ঝামেলার জিনিস। আমরা পড়ি ক্যানাস, আসলে জিনিসটা কান। ফলে কোন জিনিসটার যে কি উচ্চারণ আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। রেনেসাই ঠিক মতো উচ্চারণ করতে পারলাম না আজ পর্যন্ত। ফলে ফরাসি শব্দ নিয়ে আমার মানে এটা সঠিক উচ্চারণ হয়েছে আমার কোনোভাবেই ধারণা না। এই শহরটার আমি ছবি দেখছি, শহরটা অসাধারণ। মানে একদম সমুদ্রের পাড় থেকে রাস্তা গেছে, তার পাশে দুর্গের মতো সব ভবন, ওরকম একটা শহরে রাস্তায় ওই আলজেরিয়ান রিফিউজি পরিবারের ছেলে পেলেদের সঙ্গেই তার বেড়ে ওঠা। এবং ওখানে একটা জিনিস হইলো, যখন ওই যে মাসের পাশে ওই জায়গাটায় ওর বাবা মা এসে পৌঁছালেন, ওই আলজেরিয়া থেকে ভাগ্যের সন্ধানে বিভিন্ন জায়গায় ঘুরে ওখানে আসলেন, ওখানে ওর বাবা দুটো চাকরিতে ঢুকে গেলেন। একদিকে উনি একটা ওয়্যার হাউসে চাকরি করতেন, আর একটা জায়গায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন, দিনে রাতে 2 শিফটে ডিউটি করতেন। ফলে মোটামুটি আয়টা খুব খারাপ ছিল না, মানে একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি চলে যায়।
জিদান যেটা হয় যে ছোটবেলাতেই তার ম্যাজিকটা ওই পাড়ার লোকজন বুঝে ফেলছে যে এটা একটা বড় ফুটবলার হইতে যাচ্ছে, তখন ওর বাবা ওরে সেই স্বাধীনতাটুকু দিচ্ছেন যে তুমি মার্শেইতে গিয়ে কোনো একটা একাডেমির সঙ্গে ইয়ত টিমের সঙ্গে প্র্যাকটিস করো। এবং ওখানে প্র্যাকটিস করা অবস্থায় আপনারা বোর্দো টিমটার নাম শুনছেন, বোর্দোর স্কাউটরা তারে দেখে ফেলে এবং সেখান থেকে তাকে বোর্দোতে নিয়ে আসে। বোর্দো ইনফ্যাক্ট তার প্রথম প্রফেশনাল টিম। যদিও এর আগে ওই যে যেটা বলছি যে কানাস, অ্যাকচুয়ালি তো কান টিমের হয়ে সে খেলছে, কিন্তু ওইটা প্রফেশনাল টিম না, প্রথম প্রফেশনাল টিম বোর্দো। বোর্দোর হয়ে কিন্তু সে ইউরোপ জয় করে ফেললো। কিরকম? বোর্দোর হয়ে সে ইউরোপের সেরা খেলোয়াড় জিতলো, এক ওই যে বারবার বলি যে মান্থলি যে সেরা খেলোয়াড় ওটা একবার জিতলো। এবং বোর্দোর হয়ে যখন খেলতেছে তখন সে লিগ ওয়ানের সেরা খেলোয়াড় হলো, বোর্দোর হয়ে লিগ ওয়ানও জিত, বোর্দোর হয়ে একটা কাপ জিতলো, তারপরে উয়েফা কাপের রানার আপ হলো, মানে ফাইনাল পর্যন্ত গেল। এই পুরো ব্যাপারটা কিন্তু একদম ও নিজে টেনে তোলা। অবশ্য না, এইখানে আসলে একটা মজার কথা বলা হয় না, তখন যে বোর্দোর মিডফিল্ড ছিল ওটাই কিন্তু কালক্রমে ফ্রান্সের মিডফিল্ডে পরিণত হয়। ফ্রান্সের যে 98 বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ড, সেই একই মিডফিল্ড বোর্দোতে ছিল তখন। কিরকম? লিজারাজু, এ পাশে ক্রিস্টোফ দুগেরি, আর মাঝখানে জিনেদিন জিদান। মানে এই যে ট্রায়ো, এই ট্রায়োটাই কিন্তু পরে 98 ন্যাশনাল টিমেও ট্রায়ো হয়। ফলে ওই বোর্দোতে বসেই তারা তিনজন অ্যাকচুয়ালি মানে ফ্রান্স জয়ের কাজটা করে ফেলে। কিন্তু এই সময় তার প্রতি নজর পড়ে ইউরোপিয়ান বিভিন্ন দলের। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা ইউরোপের দুটো ক্লাব নিতে আসছে, মানে কি ক্লাবের লোকজন আসছে তার দেখতে, নাম শুনছে প্রচুর। তখন তো আজকের মতো যে একবার প্রত্যেকটা জিনিস লাইভ দেখা যাচ্ছে, প্রত্যেকটা জিনিস আপনি ফুটেজ পাচ্ছেন তা তো না, কিন্তু নামটা তো ছড়ায় পড়ছে। ফলে জিদানকে নিয়ে নিউক্যাসল আর ব্ল্যাকবার্ন ইংলিশ দুইটা ক্লাবের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলো এবং দুইটা ক্লাবেরই লোকজন বোর্দোতে ওর খেলা দেখতে আসছিল। দুইটা ক্লাবেরই যে শীর্ষ কর্মকর্তারা যারা খেলা দেখতে আসছিলেন তারা বললেন যে এই খেলোয়াড় দিয়ে চলবে না, খুব স্লো, খুব স্লো, দৌড়াইতে পারে না। এই একই কারণে একটা রিউমার ছিল দীর্ঘকাল পর্যন্ত, এই 2005-06 পর্যন্ত আমরা জানতাম যে একটা ঘটনা যে ইয়েরে নাকি জিদানে নাকি প্রথম আলজেরিয়া দলে ডাকা হয়েছিল, কিন্তু তার ট্রায়ালে তার স্লোনেস দেখে কোচ রিফিউজ করছেন। পরে অবশ্য জিদান বলছেন যে এটা পুরোপুরি গালগপ্প, অ্যাকচুয়ালি এটা সত্যি না। কিন্তু রিয়েলিটি হচ্ছে ওই সময় জিদানরে ট্রাডিশনাল কোচরা নিতে পারতেন না। তারা ভাবতেন যে অনেক ধীরে চলে, অনেক ধীরে হাঁটে। এই জিনিসটাই পরে আলফ্রেডো ডি স্টেফানো বলছেন যে ওর মূল ম্যাজিকটাই হচ্ছে মাঠে ওই হেঁটে বেড়ানো। এবং আমরা তো দেখছি যে বিশ্ব জুড়ে যেসব মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার দুনিয়া কাঁপাইছে, সর্বকালের সেরা ফুটবলারটা লিওনেল মেসি বেশিরভাগ সময় মাঠে হেঁটে বেড়ায়। ওই 2012-13 সিজনের পর থেকে তো মেসি আসলে মাঠে হাঁটে, তারপরে হঠাৎ করে যখনই বল আসে তখনই সে বুলেটের মতো হয়ে যায়। ওই জিনিসটাই জিদান, ওই জিনিসটাই জিদান এবং সেই জিনিসটা দারুণ আইডেন্টিফাই করলো জুভেন্টাস। ইনফ্যাক্ট জুভেন্টাসেই আসলে জিদান নিজেকে চিনালেন, নিজেকে চিনালেন আমি ঠিক বলবো না, বিশ্বজয় করলেন একদম। জুভেন্টাসের থেকে সবাই জানলো জিনেদিন জিদান নামে একজন ম্যাজিশিয়ান ফ্রান্স থেকে আসছে, ফরাসি সৌরভ নিয়ে আসছে, সে সারা পৃথিবীরে মোহিত করে ফেলছে। জুভেন্টাসের কি করে নাই, তারা পিরলোর যে জুটি ছিল, পিরলো একটু সামনে খেলতো, সে তার পেছনটায় দুজনের যে জুটি ছিল অবিশ্বাস্য জুটি, দুইটা সিরিয়ে জিতছে, দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে হতাশাজনকভাবে ফাইনাল জিততে পারে নাই। ওই জুভেন্টাস টিম নিয়ে, ওই ডিউ রেসপেক্ট, ওই জুভেন্টাস টিম নিয়ে পিরলো জিদানরা যে দুইবার ফাইনালে উঠছে, এইটা মূলত জিদান ম্যাজিকের রেজাল্ট, মূলত জিদান ম্যাজিকের রেজাল্ট। এছাড়া উয়েফা সুপার কাপটা আর যা যা থাকে, ছোটোখাটো ট্রফি যা যা থাকে সব একাধিকবার করে জিতছে। ফলে জুভেন্টাসের হয়ে যেটা বললাম, কার্যত সে জুভেন্টাসের থেকেই বিশ্ব জয় করে ফেলছে। এরপর পর আমরা রিয়েল মাদ্রিদ অংশে না এসে এই সময় আসলে ফ্রান্সের কথা বলে ফেলা উচিত। যদিও রিউমার আছে ওই যে যেটা বললাম যে জিদানকে আগে আলজেরিয়া টিম ডাকছিল, অ্যাকচুয়ালি জিদান আগে ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলে ফেলছে, তারপরে আলজেরিয়া টিম আগ্রহ দেখাছিল, সে ট্রায়াল দিতে যায় নাই। ততক্ষণে তার ফ্যামিলি আলজেরিয়া টিমরে জানায় দিচ্ছে যে যদিও ডুয়াল সিটিজেনশিপ আছে তার, কিন্তু সে অলরেডি ফ্রান্স ন্যাশনাল টিমে মানে বয়সভিত্তিক ন্যাশনাল টিমে খেলে ফেলছে এবং জিদানের মূল আগ্রহ ফ্রান্স টিমের দিকে। ফলে আলজেরিয়া টিমের ব্যাপারে আর ব্যাপারটা খুব বেশি সিরিয়াসলি আগায় নাই। সে তো ফ্রান্সে খেলে হচ্ছে ফ্রান্স আন্ডার 16 থেকে, তখন সে একদম পিচ্ছি, তখন থেকে খেলে। ফলে ফ্রান্স তার জন্য মানে নতুন কোনো ভূমি না। ফ্রান্সের ন্যাশনাল টিমে অভিষেকই হচ্ছে তার 94-এ এবং এরিক কান্তোনা হওয়ার পরে এরিক কান্তোনা নিষিদ্ধ হলো না
ইনজুরিতে পড়লো। যাই হোক, যে কোনো একটা কারণে এরিক কান্তোনা আসলে আনঅ্যাভেলেবেল হয়ে গেল। তারপর থেকে আর জিদানকে কখনো ন্যাশনাল টিমের মিডফিল্ড ছাড়তে হয় নাই। এরিক কান্তোনা সরে গেছে, ওই জায়গাটা জিদান নিয়ে নিছে, এবং এরপর থেকে ওই যে 2006 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, মাঝখানে ছোট্ট একটা অবসর ছিল, এর মধ্যে কখনো জিদানকে নিয়ে প্রশ্ন ওঠে নাই যে ওই জায়গাটা তুমি কেন। এবং এর মধ্যে সেই যা যা ম্যাজিক করছে, তারপরে তো সে 98 আসলো, সেটা তো আসলে আমাদেরও যেরকম মানে তীব্র যৌবনের সময়, সমস্ত পৃথিবীর জন্য, পৃথিবীর ফুটবলের জন্য সেটা সবচেয়ে নস্টালজিক টাইমগুলো। দেখেন, এই কথাগুলো কিন্তু কথার কথা না, মানে তো এর আগের যে নস্টালজিক যুগগুলো আসছে, মানে ম্যারাডোনার যুগ, ম্যারাডোনা পূর্ববর্তী যুগ তো আর টিভিতে দেখাই যায় না, ফলে পুরো পৃথিবীর উন্মাদ হয়ে যাওয়ার সুযোগ ছিল না। ম্যারাডোনা যুগের যদি কথা বলেন, সারা পৃথিবীতে এইভাবে টিভি অ্যাভেলেবেল হয় নাই। অ্যাকচুয়ালি টিভিতে সারা পৃথিবীর এই যে 600-700 কোটি মানুষকে মুগ্ধ করে ফেলা, এই জাদুটা কিন্তু অ্যাকচুয়ালি জিদানকে দিয়ে শুরু হয়েছে। এটা আপনি যেভাবেই বলেন, এটা সত্যি। কারণ ম্যারাডোনাকে দেখা গেছে সারা পৃথিবীতে, এটা সত্যি। কিন্তু ওই যে যেটা আধুনিক যুগের যে ব্যাপারটা, এই সময় প্রথম জাদুকর জিদান, এবং সেটা 98-এ সে যেভাবে দেখালো, পুরো টুর্নামেন্টে কি করছে এটা তো আপনারা যারা শুনতেছেন, আমার ধারণা অলমোস্ট সবাই আমার চেয়ে ভালো জানেন। মানে তারা বেশিরভাগই দেখছেন, না দেখলেও এতদিনে ইউটিউবে দেখে ফেলার কথা। 98 ফাইনালের কথা শুধু ভাবেন, 98 ফাইনালে তার যে জোড়া গোল, এবং 98 বিশ্বকাপে তার যে পারফরমেন্স, এটা পর্যন্ত আজ, এটা আজও পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে ফাইনেস্ট পারফরমেন্সগুলোর একটা। মানে আপনি শুধু স্কোরিং দিয়ে তো জিদানকে বুঝতে পারবেন না। জিদান ওয়াজ নট মেসি, মানে তার স্কোরিং এর অত বেশি আগ্রহও ছিল না। এই ব্যাপারটা পিরলো, ওরা খুব ভালো বলে যে জিদান হচ্ছে এমন একটা মানুষ, সে বেস্ট পজিশনে যে থাকবে সে তাকে বল দেবে। তার মূল আগ্রহ হচ্ছে ক্রিয়েটিভ ফুটবলে। ফলে কে গোল করলো, নিজে গোল পেলো কিনা, এগুলা নিয়ে সে খুব একটা বদার ছিল না। ফলে স্কোর নাম্বার দিয়ে বুঝতে পারবেন না জিদানকে। তারপরেও তার দুর্দান্ত সব স্কোর আছে, এবং যখনই মানে গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি হয়েছে, দেখেন 98 ফাইনাল, 2006 ফাইনাল, দুইটা বিশ্বকাপ ফাইনাল, তারপরে 2002 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, মানে বড় মঞ্চ আসলেই জিদানের পা থেকে গোল আসবে। এছাড়াও গুরুত্বপূর্ণ সব সময়ে জিদানের পা থেকে গোল আসছে। এবং 98 যেটা বললাম ওয়াজ এ ম্যাজিক। মানে 98-এর যে ব্রাজিল দল, যদিও ফাইনালে রোনালদোর ওই যে রহস্যময় অসুস্থতা, অমুক তমুক কারণে ব্রাজিল পিছায় ছিল, স্টিল 98-এর ওই ব্রাজিল দলকে হারায় বিশ্বকাপ জেতা, এটা ফ্রান্সের জন্য মানে এর চেয়ে ভালো হইতে পারত না। ফ্রান্স সেই যুগে যুগে কত বড় বড় গ্রেড জন্ম দিচ্ছে, কিন্তু কেউ তো বিশ্বকাপটা ধরতে পারে নাই। অ্যাট লাস্ট যাকে দিয়ে ধরলো সে বেস্ট এভার ম্যাজিশিয়ানদের একজন, এবং দুর্দান্ত এক জাদু দিয়েই ধরলো। এরপরে জিদান আসলে পরের ইউরোরও সেরা খেলোয়াড় হলেন, ইউরো জিতলেন। এর পরের অধ্যায়টা না, জিদানরে আপনি কিভাবে ডেসক্রাইব করবেন খেলোয়াড় জিদানরে? একটা তো মাঠে তার ম্যাজিক চলছেই, কিন্তু বারবার ট্রাজেডি এসে চাপে ধরছে। একদিকে রিয়াল মাদ্রিদে জয়েন করছে, রিয়াল মাদ্রিদে তো যে লাস্ট যে গ্যালাক্টিকোস হলো, ওই গ্যালাক্টিকোসের সবচেয়ে দামি খেলোয়াড় ছিল। দেখেন, বেখাম, ফেনোমেনন রোনালদো, তারপর কি ছিল ওই টিম, ফিগো, কি ওই টিমের মধ্যেও কিন্তু সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন জিদান, এবং সেই রেকর্ড বহু পরে এসে ভাঙছে। সবচেয়ে দামি খেলোয়াড় হিসাবে তার যে রিয়াল মাদ্রিদে আসা, ওই টিমটা তো মানে বেঞ্চেই বসে থাকতো সব মহারথী তারকারা। বেখাম, কি কি ভয়ানক টিম, সেই টিমে হয়ে খেলতেছে। কিন্তু সবসময় রিয়াল মাদ্রিদের যেটা হচ্ছে, গ্যালাক্টিকোসের তুলনায় অ্যাচিভমেন্ট কম ছিল। তারপরে ওই টিমটা জিতছে একটা, প্রথম সিজনে বোধহয় লা লিগা জিতলো, একটা চ্যাম্পিয়ন্স লিগও জিতছে। এবং সেই চ্যাম্পিয়ন্স লিগটাই আবার জিতানের দুর্দান্ত পারফরমেন্স ছিল, বিশেষত ফাইনালে 2002 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জিদানের যে গোল, ওটা এখনো পর্যন্ত বেশিরভাগ লোক বিশ্বাস করে যে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের অন্যতম সেরা গোল। সেটা তো ছিল, স্টিল ওটা আন্ডার অ্যাচিভিং একটা পিরিয়ড ছিল। মানে ওই টিম নিয়ে রিয়াল মাদ্রিদের যা অ্যাচিভ করার কথা তা তারা পারে না, এবং জিদানও সেটা পান নাই। রিয়াল মাদ্রিদ অ্যাচিভ না করলে, যেহেতু উনি রিয়াল মাদ্রিদে চলে আসেন, ক্লাব লেভেলে ওনার অ্যাচিভমেন্টটা থাকে কই। ফ্রান্স টিমের দিকে আসেন, ফ্রান্স টিমে তো একটা ভয়াবহ বিপর্যয় ঘটলো।
2002-এ 2002-এ কি ঘটলো? 2002-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে সবচেয়ে জঘন্য রেজাল্ট করলো তারা তখনও পর্যন্ত। এরপর বোধহয় ইতালি এই রেকর্ড ভাঙছে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ফার্স্ট রাউন্ডে বাদ পড়া। কিন্তু জিদানদের বাদ পড়াটা মানে এটা ট্রাজেডি বলবেন না কমেডি বলবেন কি, জিদান এর আগেও না, বিশ্বকাপেরই ওয়ার্ম আপ ম্যাচে ইনজুরিতে পড়লো, ফলে প্রথম দুটো ম্যাচ খেলতে পারলো না। প্রথম দু ম্যাচে একটাও গোল পেল না ফ্রান্স। আমার স্টিল মনে আছে জিদানও নাই, গোল করারও লোক নাই, সে এক আজগুবি অবস্থা। মানে কেউ গোলে শটই নিতে পারে না, সেনেগাল পর্যন্ত তাদের আড়ায় দেয় এবং সেই সেনেগাল মনে হয় সেমিফাইনাল খেলে ফেলছিল। কি এক হাস্যকর বিশ্বকাপ হয়েছিল 2002 সালে। মানে ওই টাইমটা পুরো পৃথিবীর জন্য একটা ক্রেজি টাইম ছিল। ওই সময় গ্রিস ইউরো জিততেছে, সেনেগাল সেমিফাইনালে চলে যাচ্ছে, কি অদ্ভুত এক টাইম গেছে ফুটবল হিস্ট্রিতে। এবং যথারীতি জিদান থার্ড ম্যাচে হাফ ফিট অবস্থায় মাঠে নামার চেষ্টা করলো, মাঠে নামলো, দু একটা চান্স ক্রিয়েটের চেষ্টা করছিল, স্টিল হেরে বাদ গেল, প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে গেল। এবং ওখান থেকে আসলে জিদান তার শেষ দেখে ফেলছিলেন। একদিকে রিয়াল মাদ্রিদেও ওনার মন মতো হচ্ছিল না সবকিছু। এই লোক তো কখনো খুব বেশি আউটবাস্ট করে না, এই লোকের হচ্ছে আউটবাস্ট করছে 14 বার লাল কার্ড খাইছে, 12 বারই লাল কার্ড খাইছে পরিবার এবং ধর্মকে গালি দেওয়ায়। এই দুটো ব্যাপার সে নিতে পারে না, পরিবার, ধর্ম, জাতি, এইগুলোকে গালি দিয়ে তাকে প্রভোক করা হয়, সে কিছু একটা করে, তারপরে লাল কার্ড দেখায়। সবচেয়ে বিখ্যাত ঘটনাটা শেষে গিয়ে বলবো এবং সেই সময় বলবো, এই ব্যাপারে তার কমেন্টটা বলবো। কিন্তু এছাড়া জিদান তার জীবনে খুব একটা রিয়াক্ট করেন নাই। ম্যানেজমেন্টের সঙ্গে বলতেছে না, জিদান চুপ মেরে গেছেন, ওকে আমি অবসর নিয়ে নিচ্ছি। এবং আলটিমেটলি তাই হলো। ফ্রান্স দল থেকেও অবসর নিয়ে নিলেন যখন যে গ্রিসের বিপক্ষে হেরে গেল, গ্রিসের বিপক্ষে হেরে ইউরো থেকে বাদ পড়ে গেল, তারপরে ফ্রান্স থেকেও অবসর নিয়ে নিলেন, রিয়াল মাদ্রিদ থেকেও অবসর নিয়ে নিলেন যে আর ফুটবলে না। আরে এই ঋষি টাইপের মানুষ তো, ওকে বাকি জীবন শান্তিতে কাটাই, 4টা ছেলে ফুটবল খেলে, ওদের নিয়ে থাকবো, ওদের ফুটবল দেখাবো। কিন্তু মুশকিল হলো ফ্রান্স একটা জাতীয় ক্রাইসিসে পড়লো, একদম জাতীয় একটা ক্রাইসিসে পড়ে গেল। 2005-এর দিকে ফ্রান্স থেকে এক গাদা তারকা, ইনফ্যাক্ট তাদের ওই যে গোল্ডেন জেনারেশনটা ছিল, ওই গোল্ডেন জেনারেশনের প্রায় সবাই, মানে দেশম ছাড়া প্রায় সবাই একসঙ্গে রিটায়ার করলো। আপনি ধরেন লিজারাজু, দেশাই, মার্সেলো দেশাই আর কি, ম্যাকলেলে, ক্লদিও ম্যাকলেলে আর হচ্ছে থুরাম, এরা একসঙ্গে অবসর নিলে, সঙ্গে জিদানো, মানে 6 থেকে 7 জন সুপারস্টার যারা হচ্ছে মূল গোল্ডেন জেনারেশনের সারথি, তারা সবাই একসাথে অবসর নিলেন। এখন দায়িত্বটা পড়লো অরিদের উপরে, থিওরি অরিদের উপরে, যে তোমরা ফ্রান্সকে আগায় নিয়ে যাও। কিন্তু পারলো না মানে একেবারে ভেঙে চুরে পড়লো। 2006 বিশ্বকাপ বাছাই পর্ব পার হতে পারবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল যে ফ্রান্স বাছাই পর্ব থেকেই বাদ পড়ে যাবে। আগের বিশ্বকাপে দেখেন ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ছে এই সুপারস্টারদের উপস্থিতির পরেও, সেটা ছিল একটা ট্র্যাজেডি বা কমেডি যাই বলেন। কিন্তু এবার যদি তারা বাছাই পর্ব থেকে বাদ পড়ে, এইটা আসলে ফ্রান্স ফুটবলের জন্যই একটা ভয়াবহ বিপর্যয় হবে। যে ফ্রান্স ফুটবল এর আগে বিশ্বকাপ না জিতলেও একটা ঐতিহ্য তো আছে, বিশাল ঐতিহ্য আছে, সেটা শেষ হয়ে যাবে। তখন ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশন টপ কয়েকজন ওই যে অবসর নেওয়া খেলোয়াড়ের সঙ্গে বসলেন, ইনক্লুডিং জিদান, যে আপনারা কি করতে পারেন। তো শেষ পর্যন্ত ওই আলোচনার পরে 3 জন একসঙ্গে ফিরলেন, ম্যাকলেলে, থুরাম আর জিদান ডিসিশন নিলেন যে ওকে আমরা খেলবো। ওনারা 3 জন আসলেন এবং সেটা ইম্প্যাক্ট খুব দ্রুত বোঝা গেল, সঙ্গে সঙ্গে নেক্সট সবগুলো ম্যাচ জিতে বিশ্বকাপ কনফার্ম করে ফেললো জিদানরা। এবং মানে টিমটার যেটা সুবিধা হলো যে অরির মতো একটা স্ট্রাইকার, অরি তো মানে সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন, মানে বক্সের যে কোনো জায়গা থেকে গোল করতে পারে, সেই অরি সামনে থাকলো, সঙ্গে সিনিয়রদের ব্যাচটা সব মিলে 2006-তে কিন্তু আবার ফ্রান্স ঘুরে দাঁড়ালো। এবং সেই যে ফ্রান্সের ঘুরে দাঁড়ানো, এটা আসলেই অবিশ্বাস্য ছিল, আসলেই অবিশ্বাস্য ছিল। যে ফ্রান্সকে নিয়ে দুদিন আগে সজ্ঞাতা লিখতেছিলাম আমরা, সেই ফ্রান্সকে 2006 বিশ্বকাপে আমরা দেখতেছি আবার ফেভারিট হয়ে উঠতেছে, কিভাবে ব্রাজিলকে বিদায় করতেছে, কিভাবে করতেছে, দুর্দান্তভাবে ফাইনালে চলে আসলো। এবং ফাইনালেই ঘটলো আসলে আমি বলবো ফুটবল বিশ্বকাপ ইতিহাসের এখনো পর্যন্ত সবচেয়ে বড় ট্র্যাজেডিটা। আমার ধারণা শেক্সপিয়ারও এত ভালো ট্র্যাজেডি লিখতে পারেন নাই। মানে শেক্সপিয়ার যখন তার মহানায়কদের মেরে ফেলেন, শেক্সপিয়ারের তো এটা একটা কমন টেন্ডেন্সি যে তিনি তার মহানায়ককে মেরে ফেলেন। অবশ্য ইতিহাস খুঁজেই শেক্সপিয়ার ওরকম সব ক্যারেক্টার বেছে নেন যারা মারা যায়। এই যে মহানায়কদের মৃত্যু দৃশ্য বর্ণনা করা, শেক্সপিয়ার আমার ধারণা কোনোভাবে 2006-এর ফাইনাল দেখতে পারলে তার সেরা ট্র্যাজেডিটা লিখতেন হচ্ছে এই 2006 ফাইনাল নিয়ে এবং জিদানরে নিয়ে। জিদান কি করলেন ফাইনালে আপনি দেখেন, খুব দ্রুত ইতালির বিপক্ষে লিড এনে দিলেন,
ও একটা পেনাল্টি থেকে লিড আনলেন, আমি তো ভিজুয়ালাইজ করতে পারি আমার একদম সাংবাদিকতা জীবনের শুরুটা, ওটা যৌবনের শুরু না হলে সাংবাদিকতা জীবনের শুরুটা। এবং 2006 হচ্ছে আমার একদম প্রথম প্রফেশনাল অ্যাসাইনমেন্ট প্রথম আলোতে। ওইটা খানিকটা ট্রায়াল, খানিকটা কন্ট্রাকচুয়াল হিসেবে আমি প্রথম আলো স্পোর্টসে কাজ শুরু করলাম 2006 সালে। এবং প্রথম অ্যাসাইনমেন্টটি হচ্ছে আমি আর রাজীব হাসান, ওই যে বিখ্যাত লেখক রাজীব হাসান, আমরা দুজনে একসঙ্গে শুরু করলাম। ও ফলে ওই সময়ের কোনো একটা দৃশ্য ভুলতে পারি না। সেই যে পানেনকা টাইপের একটা পেনাল্টি নিল, ওপরে ক্রসবারে লাগলো, লেগে বলে সে মার্জিনালি ভেতরে পড়লো, 1-0 আগায় গেল। এরপর আবার কিন্তু দুর্দান্ত একটা শট নিয়েছিল বক্সের বাইরে থেকে জিদান। এইটা আবার ওদিকে ইতালির পোস্টের নিচে সর্বকালের সেরা কিপারদের একজন বুফন। মানে কি খেলা হচ্ছে রে ভাই, কি খেলা হচ্ছে! ইতালিতে ক্যানাভারো খেলতেছে, মানে আপনি মাঠ জুড়ে সর্বকালের সেরারা দৌড়াচ্ছে। তখন বুফন ঠেকায় দিল জিদানের আরেক চেষ্টা, তা না হলে তো অ্যাকচুয়ালি ফার্স্ট হাফেই ফ্রান্স আরেকটা বিশ্বকাপ জিতে যায়। এবং ওই সময় পর্যন্ত আমি ঠিক এটা রিকল করতে পারতেছি না, ওই সময় পর্যন্ত সম্ভবত বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড করে ফেললেন জিদান। পরে তো এমবাপ্পে নিশ্চয়ই সেটা ভাঙছে, এমবাপ্পে তো এক ফাইনালেই 3টা করলো। যাই হোক, জিদান মোটামুটি নিশ্চিত করে ফেললেন যে আরেকটা বিশ্বকাপ নিয়েই তিনি মাঠ ছাড়তেছেন। আগে থেকে বলা কওয়া সব কিছু কমপ্লিট যে জিদান এইটা তার শেষ প্রফেশনাল ম্যাচ। ফলে পুরো বিশ্ব তাকায় আছে ওই মাঠের দিকে, ওই স্টেডিয়ামের দিকে জার্মানিতে, যে আজকে জিদানরে ট্রফি নিয়ে যাইতে দেখব। সেই জিদানরে আমরা মাঠ ছাড়তে দেখলাম। মানে ওই দৃশ্যটা তো আজও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে আইকনিক দৃশ্য। 2014 সালে যখন মেসি বিশ্বকাপের পাশ থেকে হেঁটে যায়, ওটাকে অনেকেই বলেন যে বিশ্বের ইতিহাসের সবচেয়ে আইকনিক, মানে ট্রাজিক দৃশ্য, যে বিশ্বকাপের পাশ থেকে হেঁটে যাওয়া। আমি মানে মেসির প্রবল ভক্ত, ভয়াবহ ভক্ত হওয়ার পরও আমি বলবো 2006 সালে যখন ওই ট্রফির পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন জিদান, উঠে আসতেছিলেন লাল কার্ড দেখে, ওর চেয়ে ট্রাজিক আইকনিক দৃশ্য এই পৃথিবীতে আর হয় না। মানে জিদান আর কয়েকটা মিনিট, তখন 110-15 মিনিট খেলা হয়ে গেছে, আর কয়েকটা মিনিট পরই তো জিদান ট্রফি নেবে। সেই জিদান লাল কার্ড দেখে মাঠ ছাড়ল কেন? সে মার্কো মাতারাজ্জির পেটে একটা ঢুস মেরে বসলো, ভয়ানক একটা ঢুস মেরে বসলো। আমরা শুধু এইটা দেখলাম, আমরা সারা পৃথিবী এইটা দেখলাম পর্দায়। এবং পরদিন শেষ পর্যন্ত টাইব্রেকারে ফ্রান্স হারলো, ফ্রান্স হেরে রানার আপ হলো। পরদিন সারা পৃথিবীর পত্র পত্রিকা কোথাও আর ঢোকা যাচ্ছে না, সব জায়গায় আরে কোথায় কিসের এই যে ক্যানাভারো রাতে ওয়ার্ল্ড কাপ, ক্যানাভারো রাতের ওয়ার্ল্ড কাপের ছবি এতটুকু ছাপায়, এত বড় ছাপা হয় জিদানের ঢুস মারার দৃশ্যটা। কেন? এইটা তো জিদানের কাছ থেকে কেউ নিতে পারে না। এবং ফ্রেঞ্চরা তো ভাই পৃথিবীর সবচেয়ে এটিকেটওয়ালা জাতি। ওদের সুরভি মানে সেন্ট, ওদের ভদ্রতা, ওদের পোশাক, ওদের এই যে নেকটাই, ওদের প্রত্যেকটা জিনিস মাপা মাপা। ওরা কারোর সঙ্গে উচ্চকণ্ঠে কথাও বলবে না। এই যে আমি এত জোরে জোরে কথা বলতেছি না, এটা ওদের কাছে অভদ্রতা। ফ্রেঞ্চ ভদ্রতা ব্যাপারটাই আলাদা, ওরা ইংলিশদের লজ্জা মানায় দেওয়ার মতো। আর ইংলিশদের ভদ্রতাটা অনেকটাই আমার কাছে মনে হয় মেকি। কিন্তু ফ্রেঞ্চদের ব্যাপারটা হচ্ছে ওরা যুগে যুগে শিল্পে নেতৃত্ব দিচ্ছে, আর্টে নেতৃত্ব দিচ্ছে, ফলে ওদের ভদ্রতাটা যায়, ওদের এটিকেটটা যায়। তারা নিতে পারলো না তো জিদানের ঢুসটা। পরদিন ফ্রান্সের সবগুলো পত্রিকায় ছিছি, কোন একটা পত্রিকার হেডিং হয়েছিল যে আমরা বাচ্চাদের এই শেখাবো। মানে ওরা লজ্জায় মরে যাচ্ছে। মানুষ না সারা পৃথিবীতে সিদ্ধান্ত নিতে পারতেছিল না, আমরাও সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না যা হোয়াট টু ডু। জিনেদিন জিদান কি করে একটা খেলোয়াড়কে মাঠে ঢুস মারলো, ওইভাবে ঢুস মারলো, এটা তো লেগে যাওয়ার মতো ব্যাপার না, এটা তো পরিকল্পিতভাবে গিয়ে প্রচন্ডভাবে আঘাত করা। এটা জিদান কিভাবে করে? জিদানের যে ভাবমূর্তি, জিদান রে এতকাল সারা পৃথিবী যেভাবে দেখে আসছে তার সঙ্গে এটা যায় না। এটা শেষ পর্যন্ত মার্কো মাতারাজ্জি তীব্র অপরাধবোধের জায়গা থেকে নিজে এটা প্রথম ফাঁস করে দেন। বেশ কিছুকাল পরে, এর আগেই লিপ রিড করে বেশ কিছু প্রতিষ্ঠান দাবি করছিল যে ঘটনাটা ঘটছিল যে মার্কো মাতারাজ্জি জিদানরে কোনো একটা অশ্লীল গালি দিছিল, যে কারণে জিদান ঢুস মারছিল। তারপরেও লোকজনের একটা সেফ ছিল যে একটা অশ্লীল গালির জবাবে এই ঢুস হয় না। পরে মাতেরাজ্জি নিজেই আসলে তার তীব্র অপরাধবোধের জায়গা থেকে একটা মিডিয়াতে পুরো ব্যাপারটা বলে দেন। মাতেরাজ্জি অ্যাকচুয়ালি জিদানের বোনকে নিয়ে খুবই অশ্লীল, খুবই অশ্লীল, খুবই অশ্লীল, এই কথা কেউ আর রিপিট করে নাই কোনোদিন। মাতেরাজ্জি নিজেও রিপিট করেন নাই এবং মাতেরাজ্জি বলছেন যে এই কথা আজকে বললাম, এটার বিনিময়ে জিদান যদি আমার নামে মামলা করেন এবং আমি যে কোনো শাস্তি নিতেও প্রস্তুত আছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র লোকটারে সবচেয়ে বড় অপমান করছে আমি।
ফলে আমার এটা খোলসা করা দরকার যে অপরাধটা আমার ছিল, আমি এই রকম একটা অশ্লীল কথা বলছিলাম, কি সেটা না যাই আমরা, ওটা পরে লিপ রিডাররা উদ্ধার করছে, ওই সব কথায় না যাই। জিদান পরে যেটা বলছেন যে তার এটা নিয়ে দুইটা ফিল কাজ করে আজও পর্যন্ত। একটা হচ্ছে মাতারাজ্জি যে কথাটা বলছিল, ওই কথায় উনি যে ঢুস দিচ্ছেন এটা নিয়ে ওনার কোনো অনুশোচনা নাই, বরং ওনার বক্তব্য হচ্ছে যে আমার সামনে এই একই ধরনের কথা বা হচ্ছে সামান্য কম কথা যতজন যতবার বলবে, সেটা যদি কোটিবার বলে এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কোটিজন মানুষ বলে, আমি কোটিজনকে ঢুস দিয়ে মারা যাওয়ার চেষ্টা করব, মারা যাওয়ার আগ পর্যন্ত আমি ওইভাবে আঘাত করে যাব। এটা হচ্ছে আমার জায়গা, আমি আমার পরিবারকে ওই জায়গায় রাখি। আমি আমার যে কালচার, আমার অ্যারাবিয়ান অরিজিন, আমার ফ্রেঞ্চ এটিকেট আমাকে শিখায় যে আমার পরিবারের মর্যাদা রক্ষা করা আমার সবচেয়ে বড় কাজ। একই সঙ্গে জিদান ওই একই সঙ্গে বলেন, এটা নিয়ে তাকে তো অনেকবার কথা বলতে হচ্ছে, ইদান ওসব বেশি কথা বলতে চান না, ও কখনোই একটা দুটো সাক্ষাৎকারে খোলামেলা কথা বলছেন। আরেকটা ফিলিং ওনার খুব কাজ করে, সেটা হচ্ছে যে আমি যখন উঠে আসতেছি তখন আমি মনে করতেছিলাম যে এটা আমি কি করলাম, আমি আমার বন্ধুদের রেখে আসলাম, জিতবো হারবো সেটা তো পরের কথা, কথা তো ছিল যে শেষ মিনিট পর্যন্ত একসঙ্গে যুদ্ধ করব, শেষ মিনিট পর্যন্ত ফ্রান্সের জন্য লড়াই করব, এটা তো আমাদের কাছে একটা শেষ যুদ্ধ, শেষ যুদ্ধটায় বন্ধুদের একাদের রেখে আসলাম। এই ফিলিংটা আমার এখনো কাজ করে। এখনো মনে হয় যে যদি কোনোভাবে ব্যাপারটা এড়ানো যেত, যদি কোনোভাবে ব্যাপারটা এড়ানো যেত, হ্যাঁ আপোষ করে না, আমি মাতেরাজ্জির সঙ্গে আপোষ করতে রাজি না, কিন্তু যদি কোনোভাবে ঘটনাটা না ঘটতো তাহলে হয়তো হারা যেতা পরের কথা, আমি বিশ্বকাপ নিয়ে ভাবিত না, আমি ভাবিত আমি আমার বন্ধুদের একা রেখে আসছিলাম ওই সময়টায়। দিস ইজ কল্ড ট্রু জেন্টলম্যান, দিস ইজ কল্ড ম্যাজিশিয়ান। মানে এটা হঠাৎ করে হয় না। ওই যে বললাম যে সর্বকালের সেরা ফুটবল ব্যক্তিত্ব, সর্বকালের সেরা ফুটবলার খুঁজান না, সর্বকালের সেরা ফুটবলার আরও হয়তো কেউ আসবে। আজকে মেসিরে দাবি করতেছে, দুদিন পরে আরো বড় কন্টেন্ডার আসবে কেউ একজন, এসে মেসিরে সরায় দিবে। কিন্তু ফুটবল ব্যক্তিত্ব রোজ জন্মায় না, এটা হওয়া সম্ভব না, এটা জন্মাইতে হয়, এটা জন্মাইতে হয়। জিনেদিন জিদান একজনই জন্মাইছিলেন, অ্যাট লাস্ট কোচ হিসাবে কি কি করছেন সেটা এই জেনারেশনে বললে আমার ধারণা আপনারা আমার পিটাইতে পারেন, কারণ কোচ জিদান যতদিনে রাজত্ব শুরু করছেন ততদিনে আমি বেশ ডিটাস্ট হয়ে গেছি ইউরোপিয়ান ফুটবল থেকে। স্টিল 14, 15, 16, 17 এই টাইমটায় চ্যাম্পিয়ন্স লিগে জিদানের টিম কি করছে এটা তো মনে আছে। আমার কাছে জিদানের সবচেয়ে বড় ম্যাজিকটা মনে হতো সাবস্টিটিউট করা, যে অদ্ভুত অদ্ভুত সময় সাবস্টিটিউট করতো। মানে এই সময়গুলোতে সাধারণত কোচরা যেটা করে, ফরমেশনে চেঞ্জ করে, এই টিম একটু পিছায় আছে, টিম খাবি খাচ্ছে, এই সময়গুলোতে বা টিম ডমিনেট করে ফেলছে কিন্তু গোল বেরোচ্ছে না, এই সময়গুলোতে আমার কোন একটা ম্যাচে বার্সার বিপক্ষে সম্ভবত দেখলাম বেল রেসে সাবস্টিটিউট হিসাবে নামালে যখন প্রচন্ড দাপট দেখাচ্ছে তার টিম বার্সার এগেইনস্টে গোল বেরোচ্ছে না, বেল নেমে এই দুটো গোল করে ফেললো। এরকম সব বিচিত্র সাবস্টিটিউটের ব্যাপার ছিল তার। আমি জানি না যে এইটা টেকনিক্যালি কি মিন করে বা টেকনিক্যালি এটাকে কি বলে, আমি তো টেকনিক্যাল লোক না, কিন্তু আমার জিদানের খেলার এই জিনিসটা খুব মনে আছে এবং খুব গুরুত্ব দিয়ে ভাবতে চাই এটা। আর একটা ব্যাপার হচ্ছে যে একবার 11th আওয়ারও নাম না হারানো, লোকে খুব ফার্গি টাইমের কথা বলতো, ফার্গি এরকম করতেন, সময় কেড়ে নিতেন রেফারির কাছ থেকে, জিদান এরকম করতেন না। কিন্তু জিদানের ওই যে 90+ মিনিটে খেলা চলতেছে তখনও রিয়াল মাদ্রিদ 1-1 স্টিল, মানে এরপরে যে জিদানের টিম জিতে যাওয়া, এরপরে দ্রুত একটা গোল করে জিতে যাওয়া, পাথরের মতো করে তার দাঁড়ায় থাকা, ছোট্ট একটা উল্লাস, বুনো উল্লাস, বরং গোল করে অনেক বেশি উল্লাস করতো ওই 98-এর ওই দিকটায়। কিন্তু কোচ হিসেবে উল্লাসটা অত বুনো ছিল না, অনেক পরিমিত একটা উল্লাস ছিল। এবং আমি বলতে পছন্দ করতাম ওই টাইমটা মজা করে যে এটা জিজু টাইম, এটা ফার্গি টাইম দিয়ে এটা আপনি ব্যাখ্যা করতে পারবেন না। ও যে 90+ মিনিটে এসে ম্যাচ জিতবে, ফার্গুসনও প্রচুর জিততেন, কিন্তু ওরও প্রচুর ম্যাচ ছিল 90+ মিনিটে এসে জেতা। আর ট্রফি কি কি জিতছে এটা আমার বলতে হবে, যে টানা 3টে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, আরো অমুক তমুক কি কি জিতছে। ফলে কোচ জিদান, খেলোয়াড় জিদান, তাদের তার তো আর কিছু জিততে বাকি নেই। এই পৃথিবীতে এমন কোনো একটা ঘাস জন্মায় নাই যেই অংশে তার বিজয় করা বাকি আছে। এই বাংলাদেশেই তাকে দেখছি, আমার সৌভাগ্য হয়েছিল তারে মাঠে দেখার, বাংলাদেশে বাচ্চাদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে। যদিও আজও পর্যন্ত খুব একটা আফসোস কাজ করে যে জিদানের সঙ্গে, জিদানকে আনছিলেন তো প্রফেসর ইউনুস ওনার একটা সোশ্যাল এনগেজমেন্টে, এবং আমি তখন প্রথম আলোতে কাজ করি, প্রথম আলো থেকে একজন কন্ট্রিবিউটর বা রিপোর্টারকে ওই 2 দিনের জন্য জিদানের ওই পুরো সফর কাভার করার জন্য দেওয়া হয়েছিল। মানে তখন খুব উচ্চকণ্ঠ ছিলাম না, কিন্তু এখন ফিরে তাকালে বারবার মনে হয় যে আমার জীবনে একটা অ্যাসাইনমেন্ট যদি মিস করে থাকি তাহলে ওইটা আমি এখন কোনো একদিন আমার মতি ভাই আর শুভ্রদারে গিয়ে খুব রাগ করতে ইচ্ছা করে, আমার কেন ওই অ্যাসাইনমেন্টটা দেন নাই, আজকে আমার খুব মিস করছে, আজকে মনে হচ্ছে ওই 2 দিনটা আবার ফিরে যাই।
তো সেটা তো আর সম্ভব না। স্টিল মাঠে যে দেখছিলাম একটু, ওইটা তো অনেক বড় ব্যাপার। জিদানরে দেখছি মাঠে, মেসি দেখছি মাঠে, আর জীবনে কি লাগে? জিদানের যেমন জীবনে আর কিছু লাগে না, আমাদেরও লাগে না। স্টিল জিদানের আরেকটু বাকি আছে, আরেকটু বাকি আছে। সেটা হচ্ছে যে জিদান তো সবকিছু জিতলেন, খেলোয়াড় হিসাবে জিতলেন, কোচ হিসাবে জিতলেন, কিন্তু কোচ হিসাবে তো জাতীয় দলের কিছু জেতা হয় নাই। বিশ্বকাপটা জেতা বাকি আছে। ইতিমধ্যে ফ্রান্স আরেকটা বিশ্বকাপ জিতে ফেলছে, কিন্তু তার তো বিশ্বকাপ জিততে হবে একটা, তা না হলে তো তার একটা অপূর্ণতা থেকে যাচ্ছে। একটা বিশ্বকাপ, একটা ইউরো জিতলেই হবে কোচ হিসাবে, সেটা খুব দ্রুতই ঘটতে যাচ্ছে যদি না অস্বাভাবিক কিছু ঘটে। তাহলে 2026 বিশ্বকাপের পরেই জিদানকে আমরা ফ্রান্সের কোচ হিসাবে দেখব, নতুন একটা জিজু টাইমের শুরু হবে। সবার জন্য শুভেচ্ছা, জিদান ভক্তদের জন্য অনেক ভালোবাসা। তাহলে আমার জন্য ভালোবাসা থাকবে, কারণ আমিও ভয়াবহ জিদান ভক্ত। সবাই ভালো থাকবেন।